টানা বৃষ্টি আর উজানের ঢলে ভাসছে সিলেট সুনামগঞ্জ। জলজটে বিপর্যস্ত জনজীবন, আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে দুর্গতদের। সড়কে পানি ওঠায় সিলেটের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন। টইটুম্বুর ছোট বড় 137টি হাওর। আমরা দোকানে অনেক মাল ক্ষয়ক্ষতি হয়েছে। গ্যাস ও পানির নিচে চলে গেছে, আমরা রান্না বান্নার কোনো কিছুই নাই। সকালে ঘুম থেকে উঠে দেখে ভয়াবহ অবস্থা। ড্রেনেজ সিস্টেম টোটালি কার্যত কোনো কিছু করা হয়নি। সারা দেশে যখন ঈদের আনন্দ বইছে তখন আমরা সুনামগঞ্জবাসী ভালো নেই। উকিলপাড়া বলে সুলগর খুব অবস্থা খারাপ। বৃদ্ধ এরপরে ছোট বাচ্চা কাচ্চা ওদেরকে সেভ করার জন্য যে পারে যার আবাসিক হোটেলে জায়গা নিতেছে। সিলেটের সব পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা। আরও এক সপ্তাহ টানা বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। সিলেট, ময়মনসিংহ এবং রংপুরে বৃষ্টি থাকবে এবং কালকে থেকে সারা দেশেই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকার পতনের আন্দোলনে ব্যর্থতাই বিএনপিতে রাতারাতি ব্যাপক রদবদলের পেছনের কারণ। ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে ছাড়েনি দলটি, বলছেন ওবায়দুল কাদের। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালায় নানা অসঙ্গতি। একই ভবনে আবাসিক ও হোটেল রেস্তোরাঁ ব্যবহারে নেই নিষেধাজ্ঞা। সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, সংশোধনীর আশ্বাস। এবং আসছে বছর গ্যাস পাচ্ছেন রংপুর নীলফামারীর উদ্যোক্তারা। সঞ্চালন লাইনের কাজের অগ্রগতি 60% হয়ে উঠবে ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্যিকের হাব, বলছেন ব্যবসায়ীরা। আবারও বন্যায় ডুবতে বসেছে সিলেট ও সুনামগঞ্জ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক, ঘরবাড়ি। বানের তোরে বাঁধ ও সড়ক উপচে হু হু করে ঢুকছে পানি। দিশেহারা বাসিন্দারা, ঝুঁকি এড়াতে অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সড়ক উপচে দ্রুত গতিতে ছুটছে পানি। স্রোত উপেক্ষা করে ঝুঁকি নিয়ে চলছে ছোট ছোট যানবাহন। দেখার হাওর ও সুরমা নদীর পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নির্মাঞ্চল। তলিয়ে গেছে ফসলি জমি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। পানির হাত থেকে রক্ষা পায়নি সুনামগঞ্জ জেলা শহরের অলিগলি। পানি ঢুকে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে। সড়কে যানবাহনের পাশাপাশি চলছে নৌকা। শহরের নতুন পাড়া, তেঘরিয়া ও সুলতানপুর, উকিলপাড়া সহ পৌরসভার 9টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। চরম দুর্ভোগে বাসিন্দারা। সারা দেশে যখন ঈদের আনন্দ বইছে তখন আমরা সুনামগঞ্জবাসী ভালো নেই। বিশেষ করে যে সুরমা নদীর যে এটা একটা রক্ষার একটা বাঁধ যদি তো ওইভাবে শক্ত করে, তাহলে শহরের মধ্যে আর পানিটা এত দ্রুত প্রবেশ করে না। নিচের তলা রুম ভাড়া লইছি না, পানি আফরে বাড়ি যায় 1 ঘন্টায় 2-3 হাত পরে। বন্যার পানি ডলামার পরে আমরা দোকানে অনেক মাল ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের 3 দিনের ভারী বর্ষণের পূর্বাভাসে আতঙ্ক বেড়েছে পানিবন্দী মানুষের মাঝে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং 48 থেকে 72 ঘন্টা যেটা পরবর্তী তৃতীয় দিনে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে একটু অ্যালার্মিং সিচুয়েশনে থাকতে পারে। বাইসাদেবনা ক্রস করবে, কারণ যে পানির স্রোত বা পানির বেগ, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অলরেডি। আমাদের গ্যাস ও পানির নিচে চলে গেছে। যাতায়াতের জন্য যেখানে যানবাহন চলাচলের কথা সেখানে এখন চলছে নৌকা। এই চিত্র সিলেট নগরীর 15 নম্বর ওয়ার্ডের সুবহানীঘাট আবাসিক এলাকার। প্লাবিত হওয়ায় সিলেট অঞ্চলের অভিজাত এলাকা হিসেবে পরিচিত শাহজালাল উপশহরের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিচতলা এখন জনমানব শূন্য। সুরমার পানি ছাড় দেয়নি পরিষেবা প্রতিষ্ঠান, ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের সিলেট স্টেশনকেও। ঈদের আগের দিন থেকে পানি অগ্রগতি, এখন মালামালি খুব যা কিছু ছিল আমরা আপাতত সেভ করেছি। বেহাল দশা নগরীর রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠানে। এই অবস্থায় সুরমা খননের তাগিদ দিলেন নগরবাসী। সংশ্লিষ্ট মহল এদিকে নদী খননের দিকে যাতে বিশেষভাবে
ইম্পর্টেন্স দেন। দোকানপাট পানির তলে বর্তমানে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে খুব দুশ্চিন্তার মাঝে আছি। বন্যা পরিস্থিতিতে সুনামগঞ্জেই শতাধিক আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল থেকেই গৃহপালিত প্রাণী, প্রয়োজনীয় সরঞ্জাম, কাপড় চোপড় নিয়ে নিরাপদ আশ্রয়ে কেন্দ্রগুলোর দিকে ছুটছেন মানুষ। তবে সেখানে খাবার ও পানি সরবরাহ নিয়ে রয়েছে অভিযোগ। ইকরামুল কবির, সময় সংবাদ। আবহাওয়া অফিস জানিয়েছে আরও এক সপ্তাহ টানা বৃষ্টিপাত হবে সিলেট অঞ্চলে। এছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল থেকে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজকে থেকে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে। টানা এক সপ্তাহ ধরে সিলেট, ময়মনসিংহ এবং রংপুরে বৃষ্টি থাকবে। পাশাপাশি উজানে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল এইসব বা 7 সিস্টারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অ্যাটলিস্ট টানা 5 থেকে 7 দিন। ব্রহ্মপুত্র এবং সুরমা, কুশিয়ারা বেসিনে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং কালকে থেকে সারা দেশেই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকবে। 9টি কমিটি বিলুপ্তি, দলের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি, রাতারাতি ব্যাপক রদবদল বিএনপিতে। জল্পনা কল্পনা বাসা বেঁধেছে দলের ভেতরেই। কমিটি পুনর্বিন্যাসকে দলের নেতারা চলমান প্রক্রিয়া হিসেবে দেখলেও অনেকে বলছেন সরকার পতনের আন্দোলনে ব্যর্থতার পেছনে নেতাকর্মীদের নিষ্ক্রিয়তাই মূল কারণ। তবে এই রদবদল যোগ্যদের মূল্যায়নের পাশাপাশি আগামী আন্দোলন কর্মসূচিতে গতি আনবে বলে মত বিএনপি নেতাদের। আহমেদ সালেহিনের রিপোর্ট। ক্ষমতা ছাড়ার পর 4টি জাতীয় নির্বাচনের 2টিতে পরাজয় আর বাকি 2টিতে অংশ না নেয় ব্যাকফুটে থাকা বিএনপি প্রতিবারই চেষ্টা করেছে ঘুরে দাঁড়াবার। সরকার হটানোর আন্দোলনে ছন্দপতনের পাশাপাশি কৌশল এনেছে ব্যাপক পরিবর্তন। প্রতিবারই আন্দোলনে ব্যর্থতার কারণ খুঁজেছে দলের হাইকমান্ড। নেতাদের জায়গা বদল করেও যেন কিছুতেই কিছু হয়নি দলটির। 28 অক্টোবরের পর ছন্দ হারানো বিএনপি গত 13 জুন বৃহস্পতিবার এক রাতে গুরুত্বপূর্ণ 4টি মহানগর সহ 9টি কমিটি ভেঙে দেয়। পরিবর্তন আনা হয় ছাত্র ও যুব সংগঠনের মধ্যেও। যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয় ছাত্রদলের 260 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও নির্বাহী কমিটি সহ মিডিয়া সেল এবং কৃষক দলেও আনা হয় ব্যাপক রদবদল। কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় এমন সিদ্ধান্ত বলা হলেও মূলত সঠিক সময়ে ভূমিকা রাখতে না পারা আর নেতাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ করেছে হাইকমান্ডকে, এমন দাবিও করছেন বিএনপি নেতারা। আর এ কারণেই গত আন্দোলনে সফলতার ফসল ঘরে তুলতে ব্যর্থ হয় তারা। তবে নেতারা বলছেন ভিন্ন কথা। দীর্ঘদিন তো দলের কাউন্সিল হচ্ছে না, আর অনেকগুলো পোস্টও খালি আছে। আমি একজন পদধারী নেতা, আমি পদটা ধরে রেখেছি, কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারছি না। আমার বয়সের টানে হোক, আমি নেগেটিভ অসুস্থতার কারণে, সে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকর্মীদের সাথে, সিনিয়রদের সাথে আলোচনা করে এই প্রক্রিয়াটা গ্রহণ করেছে। একটা পলিটিক্যাল পার্টি তো হাওয়াই চলে না, একটু কর্মসূচিগুলো যারা ভালোভাবে পালন করেছেন তাদেরকে তো মূল্যায়ন দল করতে হবে, তাই না? আর যারা কিছুটা হয়তো বা ভূমিকা সেভাবে রাখতে পারেননি, দলকে তো সেই বিষয়গুলো দেখতে হবে, তাই না? ঈদের মাত্র 2 দিন আগে এমন রদবদলে দলের ভেতরে অস্থিরতা বিরাজ করলেও বিএনপির শীর্ষ নেতারা মনে করেন পরবর্তী আন্দোলনে দলীয় কর্মীদের উজ্জীবিত করবে নতুন নেতৃত্ব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। যত বড় শক্তিশালী হোক, দুর্নীতি করলে সরকার জিরো টলারেন্স দেখাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরকার অন্ধকারে ঢিল ছুড়বে না বলে মন্তব্য করেন তিনি। যত প্রভাবশালী তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে এবং তদন্ত শেষে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্ধকারে ঢিল ছুড়ব কিভাবে? যার বিরুদ্ধে তদন্ত হয়নি, দুর্নীতির কোনো অভিযোগ এটা চিহ্নিত হয়নি, সেখানে সরকার অন্ধকারে ঢিল ছুটবে কেন? বাংলা একাডেমি ও 21শে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা আর নেই। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বড় ছেলে অভ্র সাহা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার নিজস্ব গন্তব্য ছিল, কবিতার অক্ষরে সেভাবেই পরিচয় তার সঙ্গে। তিনি যখন চলছেন অন্য কোনো অজানা গন্তব্যে, তখন তার কবিতাই সামনে দাঁড়ালো। মধুমতির দুই তীর কান্নায় ভাসিয়ে দিয়ে মৃত্যু তাকে পৌঁছে দিল তার নিজস্ব গন্তব্যে। তিনি চলে গেলেন পার্থিব সবকিছুর ঊর্ধ্বে। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ডও গঠন করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। অসীম সাহা বিষণ্ণতায় ভুগছিলেন। এছাড়া পার্কিনসন, কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিক্স রোগেও ভুগছিলেন তিনি। সবকিছু সমাপ্তি করে চলে গেলেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বড় ছেলে অভ্র সাহা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার শ্রদ্ধার জন্য মরদেহ রাখা হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2012 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং 2019 সালে 21শে পদকে ভূষিত করা হয় তাকে। তবুও যেতেই হবে, মানুষের এই তো নিয়তি, আর এই তো সে গান। সময় হলেই তবে দেহ থেকে উড়ে যাবে পাখির পরাণ। কবির কবিতায় এই আশ্রয় মিলছে আজ। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। আগামী বছর গ্যাস সংযোগ পেতে যাচ্ছেন রংপুর ও নীলফামারী উদ্যোক্তারা। গ্যাস সঞ্চালন লাইনের কাজ শেষ 40%। এখন ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন ও সরবরাহ পাইপলাইনের কাজ বেশ জোরে সোরে করছে পিজিসিএল। ব্যবসায়ী নেতারা বলছেন, গ্যাস সরবরাহ শুরু হলে রংপুর অঞ্চল হয়ে উঠবে ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্যের হাব। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 8, 12 ও 16 ইঞ্চি ব্যাসের 100 কিলোমিটার হাই প্রেশার ডিস্ট্রিবিউশন পাইপলাইন কাজের এখন চলছে ওয়েন্ডিং, র্যাপিং ও লেইং এর কাজ। এই পাইপলাইন দিয়ে 140 PSIG প্রেসারে গ্যাস প্রবাহ হবে। ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশনের মাধ্যমে বিভিন্ন শিল্প কলকারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বেশ জোরেশোরে কাজ করছে পিজিসিএল। প্রাথমিক অবস্থায় ইপিজেড, ভারী শিল্প কলকারখানা এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারাও এই সংযোগের আওতায় আসবেন। তবে আপাতত সিএনজি স্টেশন ও আবাসিকে কোনো সংযোগ দেওয়া হবে না। 25 সালের পরে যখন আমাদের ডিআরএস কমপ্লিট হয়ে যাবে, দেন এরপর আমাদের গ্রাহক সংযোগগুলো দেওয়ার জন্য আমাদের হবে, সার্কুলার হবে, সার্কুলার পরে সংযোগ দেওয়া হবে। উত্তর এপিজেড, চিনিকলক, কিছু চালকল ছাড়া রংপুর অঞ্চলে তেমন কোনো ভারী শিল্প নেই বললেই চলে, যার অন্যতম কারণ গ্যাস সরবরাহ না থাকা। উদ্যোক্তারা বলছেন, গ্যাস সরবরাহ শুরু হলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে। একই সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের বড় হাব হবে রংপুর অঞ্চল। সারা বাংলাদেশে কিন্তু অনেক বিনিয়োগকারী আছেন, বহির্বিশ্ব থেকেও বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে সস্তা শ্রম আছে। 2023 সালের 14 নভেম্বর বগুড়া রংপুর সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রংপুরের পীরগঞ্জ টিবিএস স্টেশনে শিক্ষা প্রজ্বলন পাইপে আগুন দেওয়ার মধ্য দিয়ে রংপুর সহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের জ্বালানি গ্যাসের স্বপ্ন বাস্তবায়িত হয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ঈদের পরদিনও রাজধানীর বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি, শিশুদের সঙ্গে আনন্দে মাতেন মা বাবাও। কল্পনার রাজ্য, যেখানে সবকিছুই আনন্দময়। রূপকথার চরিত্রগুলো বাস্তব হয়ে ধরা দেয়। শিশুরা মাতে বাঁধ ভাঙা আনন্দে, তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণরা তৃপ্তির ঢেকুর তুলেন। চার দেয়ালের বন্দিশালা থেকে প্রকৃতির কোলে ঠাঁই দিতে ঈদের দ্বিতীয় দিনে নগরবাসী পা রাখেন আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে। পরিবার প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগিতে একে একে ওয়াটার কিংডম, ম্যাজিক কার্পেট সহ বাহারি সব রাইড উপভোগ করেন তারা। ঈদের ছুটিতে ফ্যামিলি নিয়ে আসছি, অনেক ভালো লাগছে, অনেক বাচ্চা এনজয় করছে, আমরাও এনজয় করতেছি। তাই বাচ্চাদের আনন্দে আর কি আমাদের আনন্দ। ঈদ উপলক্ষে এবারের বিশেষ আয়োজন 360 ডিগ্রি টর্নেডো রাইড। 3D রাইডটি চড়ে শিশু কিশোররা প্রাগৈতিহাসিক যুগের স্বাদ নেন। দর্শনার্থীদের পদচারণায় এদিন মুখরিত হয় মিরপুর জাতীয় চিড়িয়াখানাও। বাঘ, হরিণ, সিংহ আর পাখি দেখে আনন্দে মেতে ওঠে শিশু কিশোররা। টাইগার, তারপর পাখি, অনেক কিছু দেখছি, এখানে অনেক মজা লাগছে আমার। এখানে আসার পরে দেখলাম যে অনেক লোক, অনেক আনন্দ, তো সবাইকে ভালো লাগছে আর কি, আনন্দটা ভাগ করে নেব। এখানে আসলে অনেক পশু পাখি একসাথে অনেক কিছু দেখা যায়, আবার এখানে পরিবেশটা ভালো, এই জন্য নিয়ে এসেছি। সুন্দর মুহূর্তগুলো স্মৃতির ফ্রেমে বন্দি করেন ঘুরতে আসা অনেকে।
মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।